ইস্যুতে চাপ সৃষ্টি করছে এমনটা ভাবলে ভুল হবে। কারণ সরকারের শরিক তিপ্রা মথাও কিন্তু বিভিন্ন দাবি নিয়ে সরকারের সঙ্গে প্রেশার পলিটিক্স খেলছে বলে অনেকেই দাবি করছে। এদিকে একদিকে শাসক দল নিজেদের উন্নয়নের সাফল্য গাথা তুলে ধরছে, নতুন সড়ক, পর্যটন প্রকল্প, বিনিয়োগের আহ্বানের মতো অনেক কিছু। কিন্তু বিরোধীদের দাবি, সাধারণ মানুষের মুখে কি তেমন আশার আলো দেখা যাচ্ছে? কর্মসংস্থানের বাস্তব চিত্র কি সত্যি উন্নত হয়েছে, নাকি পরিসংখ্যানের মোড়কে ঢেকে রাখা হয়েছে এক অস্বস্তিকর বাস্তবতা? তবে বিরোধীরা সরকারের ব্যর্থতা নিয়ে সরব হলেও জনগণের কাছে তাদের বিকল্প পরিকল্পনা কতটা স্পষ্ট? শুধু সমালোচনা নয়, সমাধানের রূপরেখা আছে কি? রাজনৈতিক সভা, পোস্টার, স্লোগানের ভিড়ে হারিয়ে যাচ্ছে না তো মানুষের নিত্যদিনের লড়াই? নমস্কার, আমি দীপেন, আর আপনারা দেখছেন নিউজ ভ্যানগার্ড। কোন পথে এগোচ্ছে রাজ্যের উন্নয়ন ও কেমন আছে রাজ্যবাসী, তা নিয়ে একটি আলোচনায় আজ শুনব এসইউসিআইসির অবস্থান। আজ আমার সাথে রয়েছেন রাজ্যের বিশিষ্ট এসইউসিআইসি নেতৃত্ব অরুণ ভৌমিক। স্বাগত অরুণবাবু আপনাকে। অরুণবাবু, প্রথমেই যেটা জানতে চাইব, বিভিন্ন রাজনৈতিক দলের কাছেও আমার একই প্রশ্ন থাকে, আপনাদের কাছেও একই প্রশ্ন থাকবে, যে বিগত 7.5 বছরে পরিবর্তন হওয়ার পর, নতুন সরকার আসার পর রাজ্যের কতটা উন্নয়ন হয়েছে বলে আপনারা দেখেছেন এবং দেখছেন? কোথায় কোথায় ঘাটতি আছে বা আছে কিনা ঘাটতি, আর বর্তমানে রাজ্যবাসী কেমন আছে বলে আপনি বা আপনারা দেখছেন? দেখুন, সরকার এসেছে, বহু প্রতিশ্রুতি দিয়েছে। বিজেপি সরকার ক্ষমতা আসার পূর্বে তাদের বহু প্রতিশ্রুতি ছিল, কিন্তু বাস্তব অবস্থা আমরা কি দেখছি? যে কর্মসংস্থানের সুযোগ কোথায়? একটাও কি নতুন ইন্ডাস্ট্রি গড়ে তুলেছে ত্রিপুরা রাজ্যের যে সমস্ত কাঁচামাল আছে তার ভিত্তিতে? কোনো ইন্ডাস্ট্রি গড়ে ওঠেনি। তারপরে হলো যে গ্রামাঞ্চলে, ট্রাইবেল অঞ্চলে, সে সমস্ত অঞ্চলের ট্রাইবেলদের বেকারত্ব দূর করবার জন্য কোন রকমের প্রকল্প বা পরিকল্পনা কি সরকারের আছে? নেই। তাহলে বেকারত্ব দিন দিন বাড়ছে। এই রাজ্যের থেকে পরিযায়ী শ্রমিকরা বাইরে গিয়ে তার জীবন জীবিকা উপার্জনের চেষ্টা করছে। এমনকি শিক্ষিত বেকাররা, তারা এখন অটো টোটো চালিয়ে জীবনযাপন করার চেষ্টা করছে, যার ফলে সারা শহর অটো টোটোতে ভর্তি হয়ে গেছে। দিন মজুররা কাজ পাচ্ছে না, রেগার কাজও ঠিক মতো হচ্ছে না। ফলে বেকারত্ব মারাত্মক বিষয়, মারাত্মক সমস্যা এখন। দ্বিতীয় হলো মূল্য বৃদ্ধি। এই যে জিএসটির কথা বলছে, জিএসটি হ্রাস করার ফলেও কি মূল্য বৃদ্ধি কমেছে? একটি জিনিসের দাম কমেছে? কমেনি। কেন কমছে না? কারণ মূল্য বৃদ্ধি নিয়ন্ত্রণের সরকারের কোনো ইতিবাচক পদক্ষেপ নেই। 3 নম্বর পয়েন্ট হলো উন্নয়ন। উন্নয়ন বলছে, গ্রামাঞ্চলে, প্রত্যন্ত অঞ্চলে গিয়ে দেখুন, পানীয় জল পাচ্ছে না, ছড়ার জল খায় মানুষ, সেখানে পানীয় জল পর্যন্ত পাচ্ছে না। উন্নয়ন কোথায়? গ্রামাঞ্চলে আমি বহু গ্রামের ভিতরের দিকে যাই, সেই 30 বছরের আগের রাস্তা এখনো আছে, কোন রকম উন্নয়ন নাই, রাস্তাঘাটের কোনো ডেভেলপমেন্টে ঘটেনি। তাহলে উন্নয়নটা কোথায়? কোথায় হয়েছে উন্নয়ন? চতুর্থ বিষয় হলো যে শিক্ষার বেহাল অবস্থা। শহরের শিক্ষা ব্যবস্থাটাই, সরকারি শিক্ষা ব্যবস্থা অস্তা চলে যাচ্ছে। গ্রামাঞ্চলে যেগুলি শিক্ষা কেন্দ্র আছে সেখানে কোনো ছাত্র নেই। ছাত্র আসবে কি করে? অভাব, অনটন, দারিদ্র্যের কারণে মানুষ স্কুলে ছেলে মেয়েদের পাঠাতে পারছে না, ছাত্র নেই। ফলে মার্জার করছে এবং বহু স্কুল বন্ধ করে দিচ্ছে, শিক্ষার এই বেহাল অবস্থা। তারপরে স্বাস্থ্যের অবস্থা তো আপনারা জানেন, যে রেফারেল হাসপাতালগুলি পর্যন্ত সঠিক স্বাস্থ্য ব্যবস্থা নাই। গ্রামাঞ্চলের মানুষ তাদের সাধারণ রোগের জন্য চিকিৎসা করতে পারছে না, ভাড়ে করে রোগীদের নিয়ে আসছে, কোন রকমের ব্যবস্থা নেই। স্বাস্থ্যের অবস্থা করুণ অবস্থা, চিকিৎসা পাওয়া দূরের কথা। এমনকি সাধারণ মানুষ পর্যন্ত আজকে কঠিন রোগের চিকিৎসার জন্য
যত বড় বড় কথাই বলুক না কেন, কঠিন রোগের চিকিৎসার জন্য বহির্রাজ্যে পাড়ি দিতে হয়, জমি জমা বিক্রি করে বহির্রাজ্যে বাধ্য হয়ে মানুষ পাড়ি দেয়। আমাদের রাজ্যে অত্যাধুনিক চিকিৎসা ব্যবস্থা কেন চালু হচ্ছে না? এই যে শিক্ষা, চিকিৎসা থেকে মূল্য বৃদ্ধি, বেকার সমস্যা, সর্বোপরি আপনার দেখুন এই যে প্রতিদিন বলছে যে আমরা নেশার বিরুদ্ধে, সারা দেশ সারা রাজ্য একদম নেশায় ভাসছে। এত নেশা সামগ্রী কোথা থেকে আসে? কারা উৎপাদন করে, কারা আমদানি করে, কারা ডিস্ট্রিবিউশন করে? এসব কি সরকারের অজানা? তার প্রশাসন কি জানার কথা নয়? এগুলি হচ্ছে না। ফলে এত বছরের যে প্রতিশ্রুতি তারা দিয়েছিল, পূর্বতন সরকার যেগুলি পারেনি, তারাও কি করতে পেরেছে? পারেনি। যে আশা নিয়ে তাদের প্রতিশ্রুতির উপর ভিত্তি করে তাদেরকে ক্ষমতায় বসিয়েছে, কোনো আশাই তারা পূরণ করতে পারেনি জনগণের। ওকে, তাহলে আপনার কথা অনুযায়ী আপনি যেটা আপনাদের অভিযোগ বা আপনাদের অবস্থান, বেকারত্ব, মূল্য বৃদ্ধি, আপনি বলছেন উন্নয়ন হয়নি, শিক্ষা অবস্থা চলে গেছে, দারিদ্রতার কারণে গ্রাম পাহাড়ের মানুষ তাদের সন্তানদের স্কুলে পাঠাতে পারছে না, তার জন্য ছাত্র সংখ্যা কমছে এবং ছাত্র সংখ্যা কমার কারণে স্কুলগুলোকে মার্জ করতে হচ্ছে, স্বাস্থ্য পরিকাঠামোর বেহাল অবস্থা, এখনো মানুষ জটিল রোগের চিকিৎসার জন্য মানে বহিরাজ্যে যেতে হয়, আর পাশাপাশি আপনি বলছেন নেশার বাণিজ্যে ভাসছে বা নেশায় ভাসছে রাজ্য। এখন অরুণবাবু, এই যে রাজ্যের এই যে আইন শৃঙ্খলা অবনতি বা নেশা বলুন বা বিভিন্ন ধরনের সংকট বলুন, সরকারি খরচের বৃদ্ধি বলুন, সবকিছু মিলিয়ে আপনারা সোচ্চার থাকেন, আমরা বরাবরই দেখি। কিন্তু আপনাদের এই যে ইস্যুগুলো কেন্দ্রিক যে আন্দোলনগুলো হয় বা আপনারা বিক্ষোভ হয়, আপনারা রাস্তায় নামেন, সেই আন্দোলনগুলো কতটা দীর্ঘস্থায়ী হয় বা কতটা ফলপ্রসূ হয়, সেটাও মানুষ জানতে চায়। যে এসওসিআই তো একসময় তো যখনই রাস্তায় নামতেন আপনারা, তার একটা প্রভাব পড়তো, আজ কি তার প্রভাব পড়ে? হ্যাঁ, মানুষের মধ্যে প্রভাব পড়ে, কিন্তু বক্তব্য হইল শাসকরা শাসন ক্ষমতায় টিকে থাকার জন্য যে অল্টারনেটিভ প্রচার, যে উন্নয়নের কথা বলছে, যে পর্যটন কেন্দ্র স্থাপন করছে, বাইরের আর্টিস্ট আইনা বড় বড় অনুষ্ঠান করছে পর্যটকদের আকর্ষণ করার জন্য, এর সাথে জনগণের স্বার্থের কোনো সম্পর্ক নেই। আবার বিরোধী দলগুলিও, যারা একসময় ক্ষমতা ছিল, বামপন্থী নামধারী দলগুলি, তারাও এই সরকারের সমস্ত জনবিরোধী নীতির বিরুদ্ধে সাস্টেইনড মুভমেন্ট, যতক্ষণ পর্যন্ত দাবি দেওয়া না মানে ততক্ষণ পর্যন্ত ধারাবাহিক আন্দোলন করে সরকারকে বাধ্য করা এই দাবি দেওয়া মানার জন্য, এই জায়গায় তারা নাই। তারা পরিষদীয় রাজনীতিতে এমনভাবে ডুবে গেছে যে নেক্সট ক্ষমতায় আসার জন্য ইস্যু তৈরি করছে, কিন্তু সাস্টেইন মুভমেন্টের দিকে যাচ্ছে না। আমাদের দল বরাবরই, আমরা সারা ভারতবর্ষে 26টি রাজ্যে আমরা জনগণের জীবনের সমস্যা নিয়ে ঐক্যবদ্ধ আন্দোলন করার আহ্বান জানাচ্ছি, কিন্তু বামপন্থী নামধারী দলগুলি সেই পথে না গিয়ে পরিষদীয় রাজনীতির টিকে থাকার রাস্তাই গ্রহণ করছে। বলে আমরা মনে করি আন্দোলনেই একমাত্র মানুষের অধিকারগুলি অর্জন করার একমাত্র উপায় গণ আন্দোলন, শক্তিশালী গণ আন্দোলন। আপনারা দেখেছেন যে এই কেন্দ্রীয় সরকারের 3টি কৃষি আইন 14 মাসের দীর্ঘস্থায়ী আন্দোলনের ফলে এবং 700-এর উপরে কৃষকের আত্মবলিদানের ফলে বাধ্য হয়েছে কেন্দ্রীয় সরকার, বিজেপি সরকার, এই 3টি কৃষি আইন প্রত্যাহার করতে। পশ্চিমবাংলায় বিদ্যুৎ গ্রাহকরা এই স্মার্ট মিটারের বিরুদ্ধে দীর্ঘস্থায়ী আন্দোলন করার পরে পশ্চিমবাংলা সরকার বাধ্য হয়েছে স্মার্ট মিটার লাগানো বন্ধ করতে। আসাম সরকার বাধ্য হয়েছে স্মার্ট মিটার লাগানো স্থগিত রেখেছে এই আন্দোলনের ফলে আন্দোলনের দ্বারাই শাসক দলকে বাধ্য করতে হবে জনগণের দাবি দেওয়া মেটাতে। সেই দেখুন, এই ত্রিপুরা রাজ্য একদিকে অত্যন্ত পিছিয়ে পড়া রাজ্য, ভারতবর্ষের অন্যান্য রাজ্যগুলিতে যতটুকু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হয়েছে আমাদের ত্রিপুরা সহ নর্থ ইস্টের রাজ্যগুলিতে তার কিছুই হয়নি। বিশেষ করে ত্রিপুরা তো কিছু হয়নি। যে ছোটখাটো ইন্ডাস্ট্রিগুলি ছিল, জুট মিল থেকে শুরু করে নিরামেক থেকে শুরু করে এখন অগস্ত যাত্রা করছে, তার কোনো অস্তিত্বই প্রায় নেই। ফলে নতুন করে শিল্প গড়ে তোলার জন্য
এই কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি যে কোনো উদ্যোগ নেওয়া, এখানে যে যতটুকু আছে গ্যাস আছে এবং রাবার ভিত্তিক অনেক ইন্ডাস্ট্রি গড়ে তুলতে পারে, কেন্দ্রেরও কোনো রকম সেই দিকে মতবাদ নাই, কোনো রকমের পরিকল্পনা নাই, রাজ্য সরকারও সেই ক্ষেত্রে কোনো রকমের উৎসাহ দেখাচ্ছে না বা উদ্যোগ গ্রহণ করছে না। তা আমরা মনে করি এই রাজ্যের জনগণকে নিয়ে সমস্ত শক্তি, গণতান্ত্রিক শক্তিগুলি, বিশেষ করে বামপন্থী শক্তিগুলি যদি ঐক্যবদ্ধ হয়ে ধারাবাহিকভাবে আন্দোলন গড়ে তুলত, তো সরকার, কেন্দ্র এবং রাজ্য সরকার বাধ্য হতো এতে প্রকৃত উন্নয়ন, যেটা যে এমপ্লয়মেন্ট অপরচুনিটি তৈরি করা, শিক্ষার অগ্রগতি ঘটানো। আজকে বহু কথা বলছে, আজকে এই যে প্রত্যন্ত অঞ্চলে ট্রাইবেল এরিয়াতে কটা হাসপাতাল খুলেছে, কটা কলেজ খুলেছে ট্রাইবেল এরিয়াতে, কটা ইউনিভার্সিটি খুলেছে ট্রাইবেল এরিয়াতে, এইমস করছে, এইমসের সমতুল্য এইমস করবে বলছে, কেন এখনো এইমসের একটা এইমস খোলা হয়নি, এইমসের মতো একটা হাসপাতাল এখানে গড়ে তোলা হয়নি? এতদিন ধরে তো এরা শাসন ক্ষমতা আছে। আপনি যেটা বলছিলেন যে বামপন্থী দলগুলো যদি একসঙ্গে হয়, বা বামপন্থী দলগুলো যারা সংসদীয় রাজনীতিতে তাদের মনোনিবেশ করেছে বেশি, তারা সাস্টেইন মুভমেন্ট করছে না। এখন অনেকেই বলছেন যে প্রধান বিরোধী দল বামফ্রন্ট আজ বিরোধী দল হিসেবে সক্রিয় কম, বরং অতীতের ঐতিহ্য টিকে থাকা একটা প্রতীকী শক্তি। সে জায়গায় আপনারা রাজ্যে কতটা সংগঠিত হতে পারছেন? আপনারা তো সংসদীয় রাজনীতিতে অংশগ্রহণ করেন না, তো না করলে মানুষের আস্থা কিভাবে অর্জন করবেন এবং মানুষ আপনাদের সঙ্গে আছেন কিনা সেটা কি করে বুঝবেন? এই কথা ঠিক না। আমরা 1966 থেকে 69 সালে যুক্তফ্রন্ট রাজনীতি আমরা অংশগ্রহণ করেছি। আমি রাজ্যের কথা বলছি, আপনারা তো সেই তৃণমূলের সঙ্গেও আপনারা সংসদীয় রাজনীতিতে একসঙ্গে জোট করে প্রথমবার যখন তৃণমূল আন্দোলন করছিল সিঙ্গুর নন্দীগ্রাম, সেই আন্দোলনে আমরা শরিক হয়েছি। আন্দোলনে শরিক হয়ে এই যে সিন্দুর নন্দীগ্রামের যে সিদ্ধান্ত সেই সময় বামফ্রন্টের, তাকে আমরা প্রতিহত করতে পেরেছি। এবং প্রতিহত করার পর জনগণের দাবি ছিল যে এই বামফ্রন্টকে হটাও, দাবি উঠল, তখন আমরা ওদের সাথে গিয়েছি। তখন আবার যখন তারা সরকার গঠন করতে গেলে আমরা সরকারে যাইনি, সরকার গঠন করতে আমরা সরকারে অংশগ্রহণ করিনি। তাহলে সবসময় বিরোধী আসনে থেকে দাবি আন্দোলন করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে। আজকে আমরা কোন রাজ্যে আমরা ক্ষমতায় নেই, কিন্তু আমাদের এমএলএ এখন নেই, যেহেতু জোট নেই, জোটের রাজনীতি চলছে। আমরা তারা যেই মানে কোন আদর্শহীন জোট তৈরি করছে শুধুমাত্র ক্ষমতা দেওয়ার জন্য, এই রাজনীতি আমরা করছি না। আমরা জনগণের স্বার্থে এতগুলি রাজ্যে আন্দোলন করছি, মানে প্রচার মাধ্যমে কতটা আসে আপনারা জানি না, যে সারা ভারতবর্ষে বিশেষ করে কয়েকটি রাজ্যে, আসাম থেকে শুরু করে পশ্চিমবাংলা, উড়িষ্যা, বিহার, কর্ণাটক, কেরালা, এই যে কেরালায় যে স্কিম ওয়ার্কারদের আন্দোলন, কেমন আন্দোলন করছে সেখানে। আপনাদের আন্দোলন অবশ্যই গণমাধ্যমে আসে, আমরা অবশ্যই আপনাদের আন্দোলনের খবর রাখি এবং আমরা দেখি, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে যে আপনাদের সংগঠন এই মুহূর্তে কতটা চাঙা হচ্ছে। কারণ আপনারা আমাদের রাজ্যের কথা বলছি, কারণ আপনারা বিভিন্ন যখন বিক্ষোভ প্রদর্শন করেন বা কোনো আন্দোলনের নামেন, আমরা দেখি হাতে গোনা কয়েকজনকে আমরা বারবার দেখি। সেই অর্থে সাধারণ মানুষের খুব একটা বেশি সমর্থন আপনাদের সঙ্গে থাকে সেই সব বিক্ষোভে আমরা দেখি না, যদিও বা আপনারা সাধারণ মানুষের সমস্যাগুলো নিয়েই রাস্তায় নামেন। তার জন্য এখন সেখানেই প্রশ্নটা যে আপনাদের এই যে দাবি তোলা বা আপনাদের এই বিক্ষোভটা কতটা ফলপ্রসূ হয় বলে আপনি মনে করেন? না, ফলপ্রসূ হচ্ছে, কিন্তু বক্তব্য হলো আমরা জেনারেল মাসকে টানতে পারছি না কেন। একটা হইল রাজনীতির ক্ষেত্রে একটা ফিয়ার সাইকোসিস কাজ করতে, মানুষ তার মানে প্রকাশ্যে তার মতামত প্রকাশ করা এবং প্রকাশ্যে বিরোধী রাজনীতিতে অংশগ্রহণ করা, এটা একটা সাংঘাতিক পরিস্থিতি তৈরি হয়েছে। এক নম্বর। 2 নম্বর, সেটা কি আজকে তৈরি হয়েছে না, সেটা আগেও ছিল। কিন্তু 2 নম্বর পয়েন্ট হলো মানুষের মধ্যে যে সুবিধাবাদের ঝোঁক তৈরি হয়েছে, রাজনীতি করে যে সুবিধার জন্য, ব্যক্তিগত স্বার্থে বেশিরভাগই রাজনীতি করে। আপনি দেখেন যে শাসক দলগুলি করাপশন কোন স্তরে নেমে গেছে, আগেও ছিল, বর্তমানে করাপশনে নাই এমন জায়গায় নাই। তাহলে করাপশনটা কেন হয়? ব্যক্তিগত সুবিধা আদায়ের জন্য, ব্যক্তিগত স্বার্থ রক্ষা করার জন্য। যে আমরা বিপ্লবী দল হিসাবে আমরা তো ব্যক্তিগত সুবিধা বা স্বার্থ রক্ষার কোনো সুযোগই নেই, বরং ব্যক্তিগত স্বার্থ ত্যাগ করেই এই রাজনীতি করতে হবে। ফলে এই ক্ষেত্রে এই যে পরিবেশ,
এই পরিস্থিতির মধ্যে আমাদের সংগঠন বাড়ছে না তা নয়, 1 জন 2 জন 4 জন করে বাড়ছে, কিন্তু তা খুব যে প্রয়োজনের তুলনায় স্লো। আরো বেশি লোকজন দরকার একটা সত্যিকারের গণ আন্দোলনের জোয়ার তৈরি করতে। যেমন পশ্চিম বাংলায় আমরা করতে পারছি, বিভিন্ন রাজ্যে রাজ্যে করতে পারছি, ত্রিপুরাতে আমরা সেই জায়গা আসতে পারিনি। আমরা চেষ্টা করতেছি আমাদের সংগঠনকে চাঙ্গা করার জন্য, এবং প্রত্যেকটি ইস্যুতে আমরাই দল, প্রত্যেকটি ইস্যুতে আমরা রাস্তায় নামছি। ওকে অনুভব, আমার সময় ফুরিয়ে আসছে অনুষ্ঠানে। কয়েকটা বিষয়ে আমরা এই মুহূর্তে যেগুলো রাজ্য রাজনীতিতে খুব চর্চিত, সেই সব বিষয়ে আপনাদের অবস্থান বা এসইউসিআইসির অবস্থান একটু জানতে চাইব। বিগত কিছুদিন ধরে সম্প্রতিকালে বিভিন্ন ইস্যুতে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে ভীষণভাবে আলোকপাত হয়েছে, চর্চিত হয়েছে। আমরাও বিভিন্ন টক শোতে আলোচনা করেছি। পুলিশ সত্যি কি অসহায়, নাকি একাংশের পুলিশের ব্যর্থতার কারণে রাষ্ট্রপতি কালার্স প্রাপ্ত পুলিশ আজ এভাবে কালিমা লিপ্ত হচ্ছে? পুলিশ কোথায় এমন ভাবে দেখা যাচ্ছে পুলিশকে মারধর করা হচ্ছে, কোথায় পুলিশের উপর প্রাণঘাতী হামলা করা হচ্ছে, কোনো জায়গায় দেখা যাচ্ছে যে পুলিশ নিষ্ক্রিয়, জনগণের কথা, স্বার্থের কথা না ভেবে যারা জনগণের ক্ষতি করছে তাদের কথা ভাবছে। এখন সে জায়গায় দাঁড়িয়ে আপনাদের কি অবস্থান পুলিশকে নিয়ে, দেখুন কি ভাবছেন? গণতান্ত্রিক ব্যবস্থার মূল যে বিষয়গুলি, যে অ্যাডমিনিস্ট্রেশন থাকবে নিউট্রাল, নিউট্রালিটি অব অ্যাডমিনিস্ট্রেশন এখন শাসক দলগুলি নষ্ট করে দিচ্ছে। শুধু পুলিশ নয়, অ্যাডমিনিস্ট্রেশনকে এখন বগলত তাপ নিচে চাপা দিয়ে রাখছে শাসক দলগুলি। এবং তারা এই যে আইন তো আছেই, অ্যাডমিনিস্ট্রেশন তার নিউট্রালিটি বজায় রাখার জন্য আইন তাদের আছে, কিন্তু আইনকে প্রয়োগ করতে পারছে না শাসক দলগুলির চাপে। শাসক দলগুলির চাপে আপনি দেখুন সমস্ত দিক থেকে এই যে বিচার বিভাগ, অ্যাডমিনিস্ট্রেশন, সমস্ত দিক থেকে শাসক দলগুলির চাপ, প্রচন্ড চাপ। এই চাপ কি আজ নতুন নাকি আগেও ছিল? আগে ছিল, কিন্তু এখন আরো ব্যাপক। আজকে তার শাসক দলগুলির যে এজেন্ডা, যে জাতপাতের বিভেদ সৃষ্টি করে শাসন ক্ষমতায় টিকে থাকো, এই বিভেদকে, এজেন্ডাকে কার্যকরী করার জন্য, এই দেশের পুঁজিবাদী শাসনকে দীর্ঘায়িত করার জন্য তারা যে শাসক দলগুলি, তারা হইল পুঁজিপতি শ্রেণীর ম্যানেজার হিসেবে কাজ করে, তাদের স্বার্থই রক্ষা করে। ফলে এই স্বার্থ রক্ষা করার যে ব্যবস্থাকে, এটাকে দীর্ঘায়িত করার জন্য সমস্ত অ্যাডমিনিস্ট্রেশনকে শাসক দলের বশঙ্গত করে রাখছে। ফলে ত্রিপুরা রাজ্য তাই পুলিশ যে নিউট্রাল থাকবে, আমরা দেখছি তো পুলিশ যে নিউট্রাল থাকবে সেই ব্যবস্থা নেই। ফলে পুলিশের উপর আক্রমণ তারা সহ্য করছে, কারণ তাদের এই চাকরি বাঁচানোর জন্য তারা এই বিষয়গুলি সহ্য, তাদের তো রিভোল্ট নাই, তাদের কোনো বিক্ষোভ নাই। ওকে, পুলিশ নিয়ে আপনাদের অবস্থান আমরা স্পষ্ট পেলাম। আর একটা বিষয়ে অবশ্যই আপনাদের অবস্থান চাইবো। এসআইআর নিয়ে এই মুহূর্তে গোটা জাতীয় রাজনীতি অবশ্যই একটা চর্চার মধ্যে রয়েছে, তোলপাড় রয়েছে। প্রথম পর্যায়ে বিহারের পর দ্বিতীয় পর্যায়ে 12টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল, অর্থাৎ 9টি রাজ্য এবং 3টি কেন্দ্রশাসিত অঞ্চলে দ্বিতীয় পর্যায়ে এসআইআর হচ্ছে, এবং পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি ভীষণভাবে তার বিরোধ হচ্ছে। ত্রিপুরাতে আপাতত হচ্ছে না, ত্রিপুরার নাম নেই দ্বিতীয় পর্যায়ে। আপনাদের অবস্থান এসআইআর কি? এসআইআর পক্ষে না বিপক্ষে? দেখুন, এসআইআর তো আরো হয়েছে, কিন্তু এখন যে ডকুমেন্টগুলি চাইছে, 14টা ডকুমেন্ট, যে ডকুমেন্ট সাধারণ মানুষের কাছে অনেকের কাছেই নেই। এই যে বিহারের এই ঘটনা ঘটলো, যেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়ালো, সেই ডকুমেন্টগুলি থেকে আপনার এপিক কার্ড এবং আধার কার্ড বাদ দিয়ে দিয়েছিল। সুপ্রিম কোর্ট বলল যে আধার কার্ডকে তোমরা মান্যতা দিতেই হবে। যে আধার কার্ড সরকার ইস্যু করেছে, যে এপিক কার্ড নির্বাচন কমিশন ইস্যু করেছে, সেটা কিসের ভিত্তিতে ইস্যু করলো? ফলে আজকে এই যে বিহারে 60 লক্ষের উপরে ভোটার বাদ গেল, তাদের এই স্পেশাল ডিভিশনে যে বাদ গেল, যে তারা কে? তারা সব সাধারণ মানুষ, গরিব মানুষ, যাদের হাতে এই সমস্ত ডকুমেন্ট নেই। যে অনুপ্রবেশের ধোয়া তুলছে, আচ্ছা 60 লক্ষ মানুষ বিহারে কোথা থেকে যাবে? একজনে কতজনকে বিদেশি হিসেবে তারা শনাক্ত করতে পেরেছে? শনাক্ত তো করতে পারেনি। তাহলে এই মানুষগুলি ভারতবাসী, কিন্তু তাদের যে উপযুক্ত ডকুমেন্ট, যেগুলি কথা চাইছে এসআইআর করার সময়, এগুলি তাদের কাছে নেই। আপনারা পক্ষে না বিপক্ষে? আপনারা এসআইআর চাইছেন না চাইছেন না? কেন চাইবো?
ওকে, এসআইয়ের বিরুদ্ধে আমরা আন্দোলন করছি, পশ্চিমবাংলা আন্দোলন করছি, সারা ভারতবর্ষব্যাপী আন্দোলন করছি। ত্রিপুরাতে এসআইয়ের হুক আপনারা চান না? না, কেন হবে? ওকে, অসংখ্য ধন্যবাদ। সময় ফুরিয়ে গেছে আজ অরুণবাবু সঙ্গে থাকার জন্য। খুব গুরুত্বপূর্ণ কয়েকটা বিষয়ে আপনি আলোকপাত করলেন এবং আপনার দলের এসইউসিআইসির অবস্থান কি তা স্পষ্ট করলেন। ধন্যবাদ সঙ্গে থাকার জন্য। দর্শক বন্ধুরা, চাকরি নেই, মজুরি কম, যুব সমাজ নেশায় ডুবে যাচ্ছে, মহিলাদের নিরাপত্তা নেই, দ্রব্যমূল্য বৃদ্ধি, এমন অনেক বিষয় নিয়ে পথে নামে বিরোধীরা। রাজ্যের শিক্ষা ও স্বাস্থ্য ব্যবস্থার মান নিয়েও অনেক প্রশ্ন উঠছে। কিন্তু উন্নয়নের মাপকাঠি কে নির্ধারণ করছে, জনগণ না রাজনৈতিক দল? ত্রিপুরা আজ যেন প্রশ্নের রাজ্য। তাই এই যে রাজনীতি হচ্ছে তা কার জন্য হচ্ছে সেটা নিয়ে কিন্তু প্রশ্ন হচ্ছে। আর সর্বোপরি রাজ্যের প্রকৃত অগ্রগতি কোন পথে? কেউ কি সাহস করে এই প্রশ্নগুলোর সৎ উত্তর দেবে? সেদিকে নজর রাখছি আমরা। আর আপনারা সব খবর জেনে চোখ রাখুন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডে।